স্মার্টফোন কেনাটা মানে আজকাল বেশ কঠিন একটা সিদ্ধান্ত, তাই না? বাজারে এত ফোন। হ্যাঁ, একদম অনেক অপশন। তো আজ আমরা কিছু রিসার্চ আর ব্যবহারিক দিক নিয়ে কথা বলবো, যাতে আর কি সবাই নিজের জন্য সেরা ফোনটা বেছে নিতে পারে। ঠিক। মূল লক্ষ্যটা হলো শুধু দাম বা চটকদার ফিচার না দেখে নিজের আসল দরকারটা বোঝা। একদম ঠিক। অনেক সময় শুধু ব্র্যান্ড বা অ্যাডে যা দেখি সেটাই তো সব না। নিজের বাজেট আর কি ধরনের ব্যবহার সেটার উপর ভিত্তি করে ফোন বাছাটা জরুরি। তাহলে শুরু করি বাজেট দিয়ে। মনে হয় বেশিরভাগের জন্য এটাই প্রথম চিন্তা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। বাজেটটা তো আগে ঠিক করতে হবে। আচ্ছা, সাধারণভাবে আমরা দেখি মানে ৩ রকম ক্যাটাগরি হয়। একটা হলো কম বাজেট, ধরুন ১০ থেকে ১৮,০০০ টাকা। হুম, তারপর মিড রেঞ্জ, মানে ১৮ থেকে ৩৫,০০০। হুম। আর ৩৫-এর ওপরে গেলে তো ফ্ল্যাগশিপ। হ্যাঁ, ওই হাই এন্ড ফোনগুলো। কিন্তু শুধু দাম দেখলেই তো হবে না, মানে ওই দামে পারফরম্যান্স কেমন পাচ্ছি সেটাও তো দেখতে হবে। ঠিক তাই, পারফরম্যান্সের কথা আসলেই মানে সবার আগে আসে প্রসেসরের ব্যাপারটা। এটাই তো ফোনের মূল চালিকা শক্তি, ব্রেন বলতে পারেন। হ্যাঁ। যারা একটু ভারী কাজ করেন, ধরুন গেমিং বা ভিডিও এডিটিং, তাদের জন্য তো স্ন্যাপড্রাগন 6 বা 7 সিরিজ ভালো। অথবা মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ বা তার উপরেরগুলো। হ্যাঁ, ওগুলোও দারুণ। বা নতুন এক্সিনস চিপসেটগুলো এখন বেশ ভালো করছে। আর প্রসেসরের সাথে সাথে তো র্যাম আর স্টোরেজও দেখতে হবে। মানে এখনকার দিনে কতটা র্যাম যথেষ্ট? দেখুন, অন্তত 4 জিবি র্যাম আর 64 জিবি স্টোরেজ তো লাগবেই, নালে ফোন স্লো হয়ে যেতে পারে। কিন্তু যারা অনেক অ্যাপ একসাথে চালায় মানে মাল্টিটাস্কিং করে, তাদের জন্য কি ৪ জিবি ঠিকঠাক? হুম, ভালো পয়েন্ট। যদি বেশি অ্যাপ ব্যবহার করেন, তাহলে 6 জিবি বা তার বেশি র্যাম হলে মানে অভিজ্ঞতাটা অনেক স্মুথ হবে। আচ্ছা, আর স্টোরেজের ক্ষেত্রে শুধু সাইজ দেখব? না, শুধু সাইজ না, এর স্পিডটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে ইউএফএস স্টোরেজ শুনেছেন নিশ্চয়ই, ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ। হ্যাঁ, শুনেছি UFS 2.1 বা 3.0। ঠিক, এই ইউএফএস স্টোরেজগুলো সাধারণ ইএমএমসি স্টোরেজের চেয়ে ডেটা ট্রান্সফার বা অ্যাপ লোডিংয়ে অনেক ফাস্ট। ফোনটা অনেক বেশি রেসপন্সিভ লাগে। আচ্ছা, বেশ কাজের জিনিস। এবার একটু ডিসপ্লে নিয়ে কথা বলি। আইপিএস এলসিডি নাকি অ্যামোলেড, কোনটা ভালো? এটা নিয়ে অনেক মত আছে। দেখুন, ভিডিও দেখা বা গেম খেলার জন্য অ্যামোলেড ডিসপ্লের কালারগুলো খুব ভাইব্রেন্ট লাগে, কালো রংটা একদম ডিপ দেখায়। হুম। মাল্টিমিডিয়ার জন্য এটা দারুণ। আর এর সাথে যদি 90 হার্টজ বা 120 হার্টজ রিফ্রেশ রেট থাকে, তাহলে তো স্ক্রোলিং বা টাচ রেসপন্স খুবই স্মুথ লাগে, তাই না? একদম। তবে রেজলিউশনটাও দেখতে হবে, অন্তত ফুল এইচডি প্লাস, মানে 1080p হওয়া দরকার। তাহলে লেখা বা ছবি বেশ শার্প দেখাবে। ওকে। এরপর আসি ক্যামেরাতে। এখানে তো শুধু মেগাপিক্সেলের কথা শুনি। 50, 108, এটাই কি সব? হ্যাঁ, এটা একটা কমন ধারণা হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে শুধু মেগাপিক্সেল দিয়ে ক্যামেরার কোয়ালিটি বোঝা মুশকিল। তাহলে কি দেখব? সেন্সরের কোয়ালিটি, সাইজ, অ্যাপারচার কত বড়, মানে f1.8 বা এরকম, আর ইমেজ প্রসেসিং সফটওয়্যারটা কেমন, এগুলো বেশি জরুরি। আচ্ছা। তাই স্পেক্স দেখার পাশাপাশি আমি বলবো ইউটিউবে বা অন্য রিভিউ সাইটে ওই ফোনের ক্যামেরার কিছু স্যাম্পল ছবি বা ভিডিও দেখে নেওয়া ভালো। ঠিক। আর ওআইএস, ওই যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ওটা কি দরকারি? হ্যাঁ, ওআইএস থাকলে বেশ সুবিধা। বিশেষ করে কম আলোতে বা হাতে একটু কাঁপলেও ছবিটা স্টেবল আসে, মানে ঝাপসা হয় কম। বুঝলাম। ক্যামেরার পর তো ব্যাটারি। সবার চিন্তা, সারাদিন চার্জ থাকবে তো? হ্যাঁ, ব্যাটারি লাইফটা খুব জরুরি। আজকাল 5000 mAh ব্যাটারি তো প্রায় স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এটা কি একদিন চলে যায়? মানে সাধারণ ব্যবহারে একদিন চলে যাওয়া উচিত। তবে তার চেয়েও কাজের জিনিস হলো ফাস্ট চার্জিং। হ্যাঁ, ওটা তো খুব দরকারি। ধরুন হঠাৎ বেরোতে হবে, চার্জ কম, তখন যদি 18 ওয়াট বা আরও ভালো হয় 30 ওয়াট বা তার বেশি ফাস্ট চার্জিং থাকে, তাহলে খুব কম সময়ে অনেকটা চার্জ হয়ে যায়। একদম ঠিক। আরেকটা জিনিস যেটা হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না, সফটওয়্যার আপডেট। খুব খুব জরুরি পয়েন্ট। ফোনটা কিনলাম, কিন্তু কোম্পানি আপডেট দেবে কিনা বা কতদিন দেবে। হ্যাঁ, এটা জানা দরকার। ফোনটা কোন অ্যান্ড্রয়েড ভার্সনে চলছে আর কত বছর আপডেট পাবো। ঠিক, সাধারণত ভালো ব্র্যান্ডগুলো যেমন ধরুন শাওমি, স্যামসাং বা রিয়েলমি, এরা 2-3 বছর অন্তত ওএস আর সিকিউরিটি আপডেট দেয়।
এটা কিন্তু ফোনটাকে আপ টু ডেট আর সিকিউর রাখে। আর ব্যবহারিক জীবনও বাড়ায় ফোনটার। একদম। সাথে এটাও দেখা ভালো যে ব্র্যান্ডের সার্ভিস সেন্টার আছে কিনা আশেপাশে, মানে বিক্রয়োত্তর সেবাটা কেমন, কোনো সমস্যা হলে সাপোর্ট পাওয়া যাবে তো। এটাও বিবেচনার বিষয়। তাহলে তো মূল বিষয়গুলো প্রায় সবই কভার হলো। পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, সফটওয়্যার। হ্যাঁ, এগুলোই প্রধান। এর বাইরেও কিছু ছোটখাটো জিনিস আছে। যেমন ধরুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কতটা ফাস্ট কাজ করে, ফেস আনলক আছে কিনা, ডুয়েল সিম লাগবে কিনা, মেমোরি কার্ড স্লট দরকার কিনা। ও হ্যাঁ, 5Gর প্রয়োজনীয়তা এখন কেমন? সবার কি 5G ফোন লাগবে? দেখুন 5G নেটওয়ার্ক তো সবে আসছে বা আসেনি অনেক জায়গায়, এখনই হয়তো সবার লাগবে না, কিন্তু ভবিষ্যতের জন্য ভেবে রাখতে পারেন। আর ফোনের ডিজাইন, ওজন, হাতে ধরে কেমন লাগছে, এগুলো তো ব্যক্তিগত পছন্দ। অবশ্যই ডিজাইন, বিল্ড কোয়ালিটি এগুলো ব্যক্তিগত রুচির ওপর নির্ভর করে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথা হলো কোনো একটা ফিচারের পেছনে অন্ধভাবে না ছুটে নিজের দরকার আর বাজেট অনুযায়ী সবকিছুর মধ্যে একটা ভালো ব্যালেন্স খুঁজে বের করা। মানে যে ফোনটা আপনার ব্যবহারের ধরনের সাথে সবচেয়ে ভালো খাপ খায় সেটাই আপনার জন্য সেরা। তাহলে সারসংক্ষেপে যদি বলি, ফোন কেনার সময় বাজেট ঠিক করতে হবে, তারপর প্রসেসর, র্যাম, স্টোরেজ দেখে পারফরমেন্স বুঝতে হবে, ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরার আসল পারফরমেন্স যাচাই করতে হবে, ব্যাটারি আর চার্জিং স্পিড দেখতে হবে, আর অবশ্যই সফটওয়্যার আপডেট পলিসি আর সার্ভিস কেমন সেটাও জানতে হবে। একদম, এই বিষয়গুলো খেয়াল রাখলে ঠকে যাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু শেষে একটা প্রশ্ন জাগছে মনে। বলুন। এই যে এত টেকনিক্যাল জিনিস আমরা আলোচনা করলাম, এর বাইরেও কি এমন কিছু থাকতে পারে যা কেনার সিদ্ধান্তকে প্রভাবিত করে? মানে ধরুন কারো হয়তো একটা নির্দিষ্ট ব্র্যান্ড খুব পছন্দ, বা তাদের অন্য ডিভাইস আছে, একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, অথবা কোনো বিশেষ সফটওয়্যার ফিচার যা শুধু ওই ফোনেই পাওয়া যায়। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই পারে। টেকনিক্যাল স্পেসিফিকেশনের বাইরে এই ব্যক্তিগত পছন্দ, ব্র্যান্ড ভ্যালু বা ইকোসিস্টেমের টান, এগুলো কিন্তু অনেক সময় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটা নিয়েও ভাবা যেতে পারে।